আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নাটকীয় মুহূর্তে গাজা যুদ্ধ, নেতানিয়াহু সেনাবাহিনীর মুখোমুখি তীব্র বিরোধে গৃহযুদ্ধের শঙ্কায় ইসরায়েল। ট্রাম্পকে হারাতে আসছে ব্রিক্সের যুদ্ধ, প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা। পুতিন নিহত হলেও রাশিয়ার ডেথ হ্যান্ড শুধু যুক্তরাষ্ট্র নয়, দুনিয়া ধ্বংস করতে সক্ষম। শুধু পোশাক খাতেই $500 কোটি ক্ষতি, যুক্তরাষ্ট্রের শাস্তিতে কাঁপছে ভারত। ভারতীয় গুপ্ত সংগঠন আওয়ামী লীগ কলকাতায় খুলেছে দলীয় কার্যালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজায় ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র রপ্তানি বন্ধ ঘোষণা করল জার্মানি। একের পর এক মুসিবতে হিন্দুত্ববাদী মোদি, মার্কিন শুল্কে দিশেহারা ভারতের সঙ্গে এবার বাণিজ্য আলোচনাও নাকচ করে দিল ট্রাম্প। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নাটকীয় মুহূর্তে গাজা যুদ্ধ, নেতানিয়াহু সেনাবাহিনী মুখোমুখি তীব্র বিরোধে গৃহযুদ্ধের শঙ্কায় ইসরায়েল। এই সপ্তাহে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবেদন মতে, চিফ অব স্টাফ ইয়াল জামির এই ধরনের পদক্ষেপের তীব্র বিরোধিতা করছেন, এমনকি পদত্যাগের হুমকিও দিয়েছেন। সরকার এবং সেনাবাহিনীর মধ্যে এই ধরনের মুখোমুখি দ্বন্দ্ব নেতানিয়াহু এবং তার সরকারকে এমন একটি অবস্থানে ফেলেছে যা কেবল সামরিক বাহিনীকে নয়, বরং ইসরায়েলি জনগণের বেশিরভাগের ইচ্ছাকে চ্যালেঞ্জে ফেলেছে। অনেক বিশ্লেষকরা দাবি করেছেন, এমন অবস্থায় উত্তাল ইসরায়েল গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। দীর্ঘদিন ধরে জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, বেশিরভাগ ইসরায়েলি হামাসের কাছে থাকা অবশিষ্ট বন্দীদের মুক্তি দেওয়ার চুক্তির বিনিময়ে যুদ্ধের অবসানকে সমর্থন করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জনসাধারণের এই দাবি বেড়েছে। গত মাসে চ্যানেল 12 নিউজের এক জরিপে দেখা গেছে, 74% ইসরায়েলি এই ধরনের চুক্তি স্বাক্ষর করাকে সমর্থন করে। সেনাবাহিনী সতর্ক করে দিয়েছে, গাজার পূর্ণ দখল বন্দীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে। সরকার এই বিপদগুলি সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। সংস্কৃতি মন্ত্রী মিকি জোহার স্বীকার করেছেন, যুদ্ধ সম্প্রসারণ করলে অবশিষ্ট বন্দীদের গুরুতর বিপদের মধ্যে ফেলা হবে। সমগ্র গাজা উপত্যকা দখলের সিদ্ধান্ত সত্যিই নেওয়া হলে এটি এমন একটি মুহূর্ত হবে যখন নেতানিয়াহুর সরকার জনগণের বেশিরভাগ চাওয়া ত্যাগ করবে। সরকার ইসরায়েলকে এমন একটি পদক্ষেপের দিকে নিয়ে যাচ্ছে যার ফল অজানা। এটি দেশ, সেনাবাহিনী, এমনকি নেতানিয়াহুর নিজের জন্য গুরুতর হয়ে দাঁড়াবে। ফলস্বরূপ এই অনিশ্চয়তা জনগণ এবং সেনাবাহিনী উভয়ের দ্বারাই যুদ্ধের বিরোধিতাকে আরো বাড়িয়ে তুলছে। এই সপ্তাহে ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রাক্তন প্রধানরা যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন। সামরিক বাহিনী, মোসাদ, শিন বেট এবং পুলিশ নেতৃত্ব দানকারী ব্যক্তিরা একযোগে এই আহ্বান জানান। এর মধ্যে দিয়ে ফিলিস্তিনি ছিটমহল সম্পূর্ণরূপে দখল করার বিষয়ে সেনাবাহিনীর ভেতরে কতটা গুরুতর উদ্বেগ রয়েছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রাক্তন কর্মকর্তারা বিশ্বাস করেন, বাস্তবে গাজায় ইসরায়েলের আর কিছুই অর্জন করার নেই। এটা কিছুটা হলেও সেনাবাহিনীর বর্তমান অবস্থান কি তার প্রমাণ বহন করে। সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভকারীদের বেশিরভাগই এটাই মনে করেন। গাজায় হামাসের প্রতিরোধ অব্যাহত রয়েছে, যদিও তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ইসরায়েলি সৈন্যদের হত্যা অব্যাহত রয়েছে। একইভাবে মার্চ মাসে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করার পর প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক বাহিনী জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে পারেনি। রাজনৈতিক মূলধারার নাগরিক সহ আরো অনেক ইসরায়েলি গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রতি আপত্তি প্রকাশ করছে, এমনকি কখনো কখনো বিরোধিতাও করছে। এখন তাদের সাথে যোগ দিয়েছেন ক্রমবর্ধমান সংখ্যক জনসাধারণ, যেমন ইসরায়েলি বামপন্থীদের একজন আলোকবর্তিকা লেখক ডেভিড গ্রসম্যান গত সপ্তাহে বলেছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। আরো অনেক সৈন্য বলেছেন, গাজায় তারা যা করছেন এবং যা দেখছেন তারা তা নিয়ে বসবাস করতে সক্ষম না। ট্রাম্পকে হারাতে আসছে ব্রিক্সের যুদ্ধ, প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা।
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শুরু হওয়া নতুন শুল্ক যুদ্ধের জবাব দিতে প্রস্তুত হচ্ছে ব্রিক্স জোট। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিক্সভুক্ত দেশগুলোর ওপর সর্বোচ্চ 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর পাল্টা পদক্ষেপ নিতে জোটবদ্ধ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন ব্রাজিলের ওপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছে। তবে এতে মোটেও বিচলিত নন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, বরং তিনি এই শুল্ক হুমকিকে অবৈধ ও রাজনৈতিকভাবে দেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের অপচেষ্টা বলে নিন্দা করেছেন। পাশাপাশি ব্রিক্স সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছেন। লুলা ডি সিলভার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিল ইতিমধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। লক্ষ্য একটাই, ট্রাম্পের একতরফা শুল্ক নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলা। বিশ্লেষকদের মতে গত এপ্রিলে ট্রাম্পের ঘোষিত 10% শুল্ক শুধু ব্রিক্স অর্থনীতিতে চাপ সৃষ্টির জন্য নয়, বরং রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক দুর্বল করতেও এটি একটি কৌশল। ব্রিক্স সদস্য দেশগুলো, বিশেষত চীন, ভারত ও ব্রাজিল, রাশিয়ার প্রধান তেল ক্রেতা। এই অবস্থায় শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্পের উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার উপর সেকেন্ডারি স্যাংশন প্রয়োগ করে ইউক্রেন ইস্যুতে চাপ সৃষ্টি করা। 2006 সালে প্রতিষ্ঠিত ব্রিক্স জোটের সদস্য দেশগুলোর সম্মিলিত জিডিপি বর্তমানে G7 জোটের থেকেও বেশি। 2010 সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হওয়ার পর জোটটি আরো শক্তিশালী হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে আরো কয়েকটি দেশ এতে আগ্রহ দেখিয়েছে। বিশ্লেষকরা বলছেন, হোয়াইট হাউসের এই পদক্ষেপ মার্কিন জাতীয় স্বার্থ রক্ষার আড়ালে গ্লোবাল দক্ষিণকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে চায়। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা সাফ জানিয়ে দিয়েছেন, ব্রিক্স সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে লড়াই করবেন। এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, ব্রিক্স কি শুধু কূটনৈতিক বিবৃতি দিয়ে থেমে থাকবে, নাকি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কঠোর পাল্টা বাণিজ্যিক পদক্ষেপে যাবে? আলোচনায় রয়েছে পাল্টা শুল্ক আরোপ, ডলারের বিকল্প মুদ্রা ব্যবহার এবং বাণিজ্যিক চুক্তিতে বৈচিত্র্য আনার মতো বিষয়গুলো। বিশ্ব রাজনীতিতে এই উত্তেজনা ভবিষ্যতে এক নতুন বাণিজ্যিক শীতল যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পুতিন নিহত হলেও রাশিয়ার ডেড হ্যান্ড শুধু যুক্তরাষ্ট্র নয়, দুনিয়া ধ্বংস করতে সক্ষম। ধরে নিন, প্রতিপক্ষের পারমাণবিক হামলায় নিহত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব নিশ্চিহ্ন। তাহলে কি রাশিয়া অসহায় আত্মসমর্পণ করবে? একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে বিশ্বের অন্যতম পরাশক্তি? উত্তর না, কারণ রাশিয়ার হাতে রয়েছে এমন এক ভয়ঙ্কর প্রতিশোধ ব্যবস্থা যা কোনো কমান্ড ছাড়াই চালিয়ে যেতে পারে ধ্বংসযজ্ঞ। এই ব্যবস্থার নাম ডেড হ্যান্ড বা অন্য নামে পেরিমিটার সিস্টেম। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের তৈরি এই স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা মূলত যুক্তরাষ্ট্রের হঠাৎ আক্রমণের পর পাল্টা আঘাত নিশ্চিত করতেই তৈরি করা হয়েছিল। যদি রুশ শীর্ষ নেতৃত্ব একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, তবুও এই সিস্টেম শত্রুদের বিরুদ্ধে ভয়ঙ্কর পারমাণবিক প্রতিশোধে সক্ষম। বিশেষ সেন্সরের মাধ্যমে ডেড হ্যান্ড মাপে ভূকম্পন, আলো, তেজস্ক্রিয়তা ও বায়ুচাপ। যদি পারমাণবিক বিস্ফোরণের সংকেত মেলে এবং শীর্ষ কমান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM উৎক্ষেপণ শুরু করে। রাশিয়ার হাতে বর্তমানে প্রায় 1600 মোতায়েনযোগ্য কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে। একটি মাত্র সংকেত পেলেই পুরো সিস্টেম সক্রিয় হয়ে যেতে পারে। একবার চালু হলে এই ব্যবস্থা রাশিয়ার ধ্বংসের মধ্যেও সারা বিশ্বে পাল্টা পারমাণবিক হামলা চালিয়ে যেতে পারে। মূলত দুই পক্ষকেই নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ক্ষমতাই এই ব্যবস্থার মূল লক্ষ্য, যাতে কেউ প্রথমে পারমাণবিক হামলার চিন্তা না করে। রুশ গণমাধ্যম বলছে, এই ব্যবস্থা এখনো সক্রিয়। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি হাইপারসনিক মিসাইল ও আধুনিক রাডার প্রযুক্তির সঙ্গে আরো উন্নত করেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বের 9টি দেশের কাছে রয়েছে 12,241টি পারমাণবিক ওয়ারহেড। এর মধ্যে রাশিয়ার আছে সবচেয়ে বড় অস্ত্রাগার, 7,500-এরও বেশি। যুক্তরাষ্ট্রের রয়েছে প্রায় 5,000টি। উভয় দেশের কাছে প্রায় 1,500টি করে মোতায়েনযোগ্য পারমাণবিক ওয়ারহেড এবং শক্তিশালী সাবমেরিন বহর রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের পর কিছু সাবমেরিনের অবস্থান ও পরমাণু সক্ষমতা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
শুধু পোশাক খাতেই $500 কোটি ক্ষতি। যুক্তরাষ্ট্রের শাস্তিতে কাঁপছে ভারত। গত কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে ভারতের উপর যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত। এই শুল্ক মূলত ভারতের পোশাক ও টেক্সটাইল খাতকে সবচেয়ে বেশি আঘাত করেছে। স্থানীয় সময় শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভারত থেকে পণ্য আমদানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মার্কিন রিটেইলার জায়ান্ট ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ। রপ্তানিকারক সূত্রের দাবি, অতিরিক্ত খরচের বোঝা নিতে রাজি নন মার্কিন ক্রেতারা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুল্ক বৃদ্ধির ফলে পোশাক ও টেক্সটাইল পণ্যের খরচ বেড়ে যাবে 30 থেকে 35%। এর প্রভাবে যুক্তরাষ্ট্রমুখী অর্ডার 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে, যা আর্থিক ক্ষতিকে দাঁড় করাবে প্রায় 400 থেকে 500 কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ওয়েলস্পেন, গোলাকদাস এক্সপোর্টস, ট্রাইডেন্টস সহ বেশ কয়েকটি ভারতীয় কোম্পানি, যাদের 40 থেকে 70% বিক্রি নির্ভর করে মার্কিন বাজারে। এদিকে সমঝোতা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্যিক আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, প্রাথমিকভাবে 25% শুল্ক 7 আগস্ট থেকে কার্যকর হয়েছে এবং বর্ধিত শুল্ক আগস্টের শেষ সপ্তাহ থেকে কার্যকর হবে। তবে নির্দিষ্ট কিছু পণ্য ও যাত্রাপথে থাকা চালান আপাতত এই শুল্ক থেকে ছাড় পাবে। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে ভারতের উপর এই শাস্তিমূলক শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়েছে চীন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ট্রাম্পের সমালোচনা করে বলেন, অস্ত্রকে শুল্কে রূপান্তর করে অন্য দেশকে চাপে ফেলার চেষ্টা জাতিসংঘ সনদের পরিপন্থী। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার লাগোয়া একটি উপনগরীর ব্যস্ততম এলাকায় বাণিজ্যিক কমপ্লেক্সে রাজনৈতিক কার্যালয় খুলেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী পালিয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। সেখানে তারা শুধু অবস্থানই করছেন না, দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রমও চালাচ্ছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে। এতে বলা হয়, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন, তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কার্যক্রম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। আর বড় বৈঠকগুলো হতো কোনো রেস্টুরেন্ট কিংবা ব্যাংকোয়েট হল ভাড়া করে। সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল, জানিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। বিবিসি বলছে, একটি বাণিজ্যিক ভবনের 8 তলায় লিফট দিয়ে উঠে বাদিকে গেলেই সারি সারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়। স্টে করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা, তার মধ্যেই একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস। 500-600 স্কয়ার ফুটের ঘরটিতে উঁকি মারলেও কেউ বুঝতেই পারবেন না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে। সেখানে কোনো সাইনবোর্ড কিংবা শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের কোনো ছবিও নেই। এ বিষয়ে আওয়ামী লীগের এক নেতা বলেন, কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি, খুব সচেতনভাবেই। আমরা চাইনি এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে, এমনকি একটা দলীয় কার্যালয়ের যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয় না। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করতো এখানে, তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার, টেবিল এসবই আমরা ব্যবহার করি। ওই নেতা আরো বলেন, 30-35 জনের বৈঠক এই কার্যালয়ে করা যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসা বাড়িতে এখনো হয়, তবে বড় বৈঠকগুলো যেখানে 100-2 নেতাকর্মী হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকোয়েট হল বা কোনো রেস্টুরেন্টের একটি অংশ ভাড়া নেওয়া হয়। জার্মানি ঘোষণা করেছে, গাজায় ব্যবহৃত হতে পারে এমন কোন সামরিক সরঞ্জামের রপ্তানি অনুমোদন করা হবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এক বিবৃতিতে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, দেশের শীর্ষ অগ্রাধিকার হচ্ছে বন্দীদের মুক্তি ও যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি। গতরাতে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা উপত্যকায় আরো কঠোর সামরিক অভিযান চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে জার্মান সরকারের কাছে এই লক্ষ্যগুলো অর্জন করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, এমন পরিস্থিতিতে জার্মানি সাময়িকভাবে এমন সব অস্ত্র রপ্তানি স্থগিত করেছে যা ওই ভূখণ্ডে ব্যবহার হতে পারে। বার্লিন আরো জানিয়েছে, গাজার বেসামরিক জনগণের দুর্ভোগ নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং পরিকল্পিত এই অভিযানের ফলে ইসরায়েলি সরকারের উপর তাদের সরবরাহ নিশ্চিত করার আগের চেয়ে আরো বেশি দায়িত্ব বর্তাবে। একের পর এক মুসিবতে হিন্দুত্ববাদী মোদি। মার্কিন শুল্কে দিশেহারা ভারতের সঙ্গে এবার বাণিজ্য আলোচনাও নাকচ করে দিল ট্রাম্প। ভারতের পণ্যের উপর শুল্ক বাড়ানোর পর এবার দুই দেশের বাণিজ্য আলোচনা নিয়েও কঠোর অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, চলমান শুল্ক বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না। খবর হিন্দু। বুধবার 6 আগস্ট ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, যতক্ষণ না এটি মেটানো যাচ্ছে ততক্ষণ কোনো আলোচনা নয়। এর আগে ট্রাম্প ভারতের পণ্যের উপর 25% পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে রাশিয়া থেকে তেল আমদানির জেরে আরো 25% অতিরিক্ত শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। সব মিলিয়ে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়ালো 50%, যা কোনো দেশের উপর আরোপিত সর্বোচ্চ শুল্কগুলোর মধ্যে অন্যতম। এই অতিরিক্ত শুল্ক কার্যকর হবে 27 আগস্ট থেকে। ওই দিনই স্টেট ডিপার্টমেন্ট ব্রিফিং এ উপমুখপাত্র টমি পিগট বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্ণ ও খোলামেলা সংলাপ চলছে। সব ক্ষেত্রে শতভাগ মিল হয় না, কিন্তু প্রেসিডেন্টের উদ্বেগ খুবই স্পষ্ট। পিগট বলেন, এই বিরোধ কোনো বিচ্ছিন্নতা নয়, বরং কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবেই আমরা বাস্তব ইস্যুগুলো নিয়ে খোলামেলা আলোচনা করছি। এর মাধ্যমে আমেরিকার স্বার্থ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আগামী 25 আগস্ট ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে একটি মার্কিন প্রতিনিধি দলের দিল্লি আসার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এই সফর যথাসময়ে হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নাটকীয় মুহূর্তে গাজা যুদ্ধ, নেতানিয়াহু সেনাবাহিনীর মুখোমুখি তীব্র বিরোধে গৃহযুদ্ধের শঙ্কায় ইসরায়েল। ট্রাম্পকে হারাতে আসছে ব্রিক্সের যুদ্ধ, প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা। পুতিন নিহত হলেও রাশিয়ার ডেথ হ্যান্ড শুধু যুক্তরাষ্ট্র নয়, দুনিয়া ধ্বংস করতে সক্ষম। শুধু পোশাক খাতেই $500 কোটি ক্ষতি, যুক্তরাষ্ট্রের শাস্তিতে কাঁপছে ভারত। ভারতীয় গুপ্ত সংগঠন আওয়ামী লীগ কলকাতায় খুলেছে দলীয় কার্যালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজায় ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র রপ্তানি বন্ধ ঘোষণা করল জার্মানি। একের পর এক মুসিবতে হিন্দুত্ববাদী মোদি। মার্কিন শুল্কে দিশেহারা ভারতের সঙ্গে এবার বাণিজ্য আলোচনাও নাকচ করে দিল ট্রাম্প। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।